হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। ভাবতে পারছো কতটা লেটখর হলে এরকম অবস্থা হয়? না না, তা নয়, ব্লগটা শেয়ার করতে পারিনি। বাবার বাড়ি থেকে চলে এসেছিলাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে অনুষ্ঠান লেগে গেছিলো, মানে শ্বশুরবাড়িতে নয়, মানে গ্রামের অনুষ্ঠান যেটা হয় মনসা পুজো। তো ওই জন্য মাইকটাই বাজছিলো, ওটার জন্য এডিট করতে পারিনি। তো যাই হোক, দেখতেই পেলে মা চালের গুঁড়ো চালাচ্ছিল, ওটা দই পিঠে করবে বলে। সুজি দিয়েও করে মা, কিন্তু এবারে চাল দিয়ে করেছে। যাই হোক, তারপরে দেখতে পেলে আমার বরমশাই নিয়ে গেছিলো মিষ্টি, লিচু, আম আর স্প্রাইট, যেটা জামাই ষষ্ঠীতে সব জামাইরা নিয়ে যায়। যাই হোক, সব শাকসবজি দেখতে পেলে। তারপরে আরও এডিট করতে সমস্যা হয় মামামের জন্য। তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ আমাদের জামাই, মানে দুজন জামাইকে বরণ করা হচ্ছে। তো বড় জামাই ফার্স্টে শাড়ি দিয়ে দিল, ছোটো জামাইও শাড়ি দিয়েছে। যাই হোক, তারপরে আমাদের পালা, মানে ঘোরাফেরা করার। তো দিদির এক বান্ধবী এসেছিলো, বান্ধবীর বর এসেছিলো, দাদা এসেছিলো, দিদি এসেছিলো। যাই হোক, ওনারা দীঘা ঘুরতে এসছেন আর আমাদের বাড়ি এসেছিলেন। তো যাই হোক, সবাই আমরা রবিবার বরণ টরণ করে নিয়ে বেরিয়ে পড়েছি দীঘা ঘুরতে। দীঘার কোথায় কোথায় ঘুরলাম, প্রথমেই চলে গেছিলাম আমাদের, এটাকে বলে মঠে বিয়ে টিয়ে হয়। তারপরে মঠে ঘুরে ঠাকুর দর্শন করে আমরা সেখানে কিছু ছবি তুললাম। ওখান থেকে চলে গেছিলাম চন্দনেশ্বর মন্দির। ভাই রে ভাই, চন্দনেশ্বর মন্দির, ওই যে বাইরে এত রোদের থেকে মানে পা পুরো পুড়ে যেন আগুনের উপর আমরা দাঁড়িয়েছি, এরকম একটা অবস্থা। তারপরে দিদিরা তো ঠাকুর দর্শন করতে গেল, আমরা যেহেতু যেতে পারবো পরে আর গেছিও। দিদি শ্বশুরবাড়ি কলকাতা, ও আসে বছরে 6 মাসে একবার এরকম আসে। যাই হোক, আমরা সেই জন্য আমি মামামকে নিয়ে ভেতরে যাইনি, গরমে বাইরে বসছিলাম ঠাকুরের কাছে, আর একটা গোমাতা কিনলাম। তো যাই হোক, সেখানে ঘোরাফেরা করে এসে আমরা সায়েন্স সেন্টার, দীঘা সায়েন্স সেন্টার গিয়েছিলাম, ওখানে 3D শো দেখলাম। তারপরে সেখানে ঘোরাফেরা করে ছবি টবি তুলে বাড়ি চলে এলাম। বাড়িতে দেখো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া চলছে, সবাই একসাথে মিলেমিশে, ঠিক আছে। তো রান্নাবান্না কি হয়েছিল সেটা মোটামুটি মনে আছে, আর বললাম না। যাই হোক, তারপরে দেখো সেই দিনকে বিকালবেলা আবার বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শন করতে। অমরাবতী পার্কে ঢুকেছি। আমার ঢঙের কথাটা শুনে নাও তোমরা। এই যে পার্কে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল হয়েছে, এই দেখো। তো যারা যারা আসনি সবাই এসছে, তাও বলে দিলাম, যারা যারা আসনি চলে আসবো ঘুরতে। অনেক দিন পর অমরাবতী পার্কে ঢুকলাম। দেখো, পার্কে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তো পার্ক তো 7টার সময় বন্ধ করে দেয় না, ওটার জন্য আমরা পার্কে আগে ঢুকে গেছিলাম। সেখান থেকে ঘোরাফেরা করে এসে দেখো জগন্নাথ মন্দিরের ভিড়টা দেখো। বাইরে জুতো রাখার ব্যবস্থা করেছিল, কি টিকিট দিবে ব্যাগের মধ্যে, আমার বর যা করার করলো, আমি ঠিক জানি না। ওখানে জুতো রাখা হলো। তারপরে দেখো ভিড়টা, মানে লাইনে দাঁড়িয়ে আছি তো আছি। আর আমার মাম্মাম তো এখানে পুরো বোর হয়ে গেল। ছোট বাচ্চা ঘরে একা খেলছে, ঠিক আছে, কিন্তু এর কোলে তার কোলে বারবার হলেও তো সুস্থ হয়ে পড়বে। যাই হোক, সেখানে ঘোরাফেরা করলাম। সেদিনকে আর আমরা ঢেউসাগর যেতে পারলাম না, কারণ আমরা জগন্নাথ মন্দিরে দেখার পর বৃষ্টি চলে এসেছিলো, ওই জন্য বৃষ্টির জন্য যেতে পারলাম না। পরের দিনকে সকালবেলা আমার মামামের রাত্রে হঠাৎ জ্বর ঠান্ডা গরম লেগে গেছে, ওটার জন্য আমি আর সকালবেলা সমুদ্রে চান করতে যাইনি। আমার জামাইবাবু আরও গেছিলো, আমাকে যাওয়ার জন্য জোর করছিল, কিন্তু মামামের মুখের দিকে তাকিয়ে না আর যেতে ইচ্ছে হলো না। যাই হোক, আমি বললাম যে বিকেলবেলা যদি ঢেউসাগর যাও তাহলে দেখতে যাব, যদি মামাম ভালো থাকে। মামাম একটু বিকেলবেলা ভালো ছিল। আমি বললাম যে সকালবেলা একটু তাকে রেস্ট নিতে দেওয়া হোক, কারণ সেই আবার বাইরে গেলে কোলে হবে। যাই হোক, সেসব করে আমরা সন্ধ্যাবেলা ঢেউসাগর গিয়েছিলাম, দেখে ঘোরাফেরা করে চলে এলাম বাড়ি।